Hello viewers and my beloved students, welcome you all to this video tutorial. আজকে তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আর্থিক বিবরণীর 2019 সালের। তো চলো শুরু করি। আজকে ঢাকা বোর্ড 2019-এর 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি লক্ষ্য করি। প্রথমে 2018 সালের 31 ডিসেম্বর সুবাদ ট্রেডিংস এর রেয়া মিল নিম্নরূপ। রেয়া মিলটা করা হয়েছে 31 ডিসেম্বর 2018, তার মানে এটা হচ্ছে হিসাবকালের শেষ দিন। নগদ তহবিল, চলতি সম্পদ, বেতন, ব্যয়, আসবাবপত্র, স্থায়ী সম্পদ, উত্তোলন 1/4/2018, মানে এই তারিখে উত্তোলন করা হয়েছে 5,000। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাবে। মূলধন থেকে বাদ যাবে অগ্রিম বীমা, চলতি সম্পদ, ব্যয়ের অগ্রিম সম্পদ, 10% প্রদেয় নোট। এটা হচ্ছে প্রদেয় নোট, মানে হচ্ছে চলতি দায়, আর এটার উপরে 10% সুদ নির্ণয় করতে হবে। সাপ্লাইস সম্পদ, চলতি সম্পদ, উপযোগ খরচ। উপযোগ বলতে বোঝায় গ্যাস, বিদ্যুৎ, পানির বিল এগুলোকে। তো উপযোগ হচ্ছে যে খরচ বা ব্যয়। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। পুঞ্জীবিত অপচয় আসবাবপত্র, এটার মানে কি বোঝাচ্ছে? এই বছরের আগ পর্যন্ত 18 সালের আগ পর্যন্ত আসবাবপত্রের উপরে মোট 4,000 টাকা অপচয় হয়েছে। আর পুঞ্জীবিত অপচয়টা আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেখাতে হবে, কারণ এটা হচ্ছে বিপরীত সম্পদ, এটার কারণে সম্পদের মূল্য কমে। অনুপার্জিত সেবায়, অনুপার্জিত মানে অগ্রিম, সেবা আয়, আর আয়ের অগ্রিম হলে চলতি দায়। বিজ্ঞাপন, ব্যয়, সেবা, আয়, এটা হচ্ছে আয়ের আন্ডারে বসবে। প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। এটা হচ্ছে একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমন্বয়গুলো দেখবে এখন। 1 নম্বর সমন্বয় হচ্ছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, মানে সেবা দিয়েছে এখনও টাকাটা পায়নি, তার মানে এটা হচ্ছে ধারে সেবা, আর এর কারণে সেবা আয় বাড়বে, সেজন্য সেবা আয়ের সাথে যোগ। অন্যদিকে ধারে দেওয়াতে আমার প্রাপ্য হিসাবের পরিমাণও বেড়ে যাবে, তাহলে প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয় হবে। যে সেবা আয়ের সাথে একটা সমন্বয়, প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয়, সেজন্য দুইটার সাথে একটা একটা দাগ দিয়ে দিলাম। প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে 1,000 টাকা, মানে প্রতি মাসে 1,000 টাকা। আর এটা হচ্ছে সাধারণত কোনো তারিখ উল্লেখ না থাকলে বুঝে নিতে হবে 1 বছরের অঙ্ক, তার মানে 12 মাস। তার মানে বিমা খরচ 12 মাসে 12,000 টাকা হয়ে যাবে। এখন এখানে বিমা খরচ নামে কোনো আইটেম নাই, তার মানে অগ্রিম বিমা থেকে 12,000 টাকা খরচ হয়ে যাবে, তার মানে অগ্রিম বিমার সাথে সমন্বয় করতে হবে। অগ্রিম বিমার সাথে একটা সমন্বয় দাগ দিয়ে দিলাম। সাপ্লাইজ মজুদ রয়েছে 2,000। এখানে সাপ্লাইজ খরচ বলে কিছু দেওয়া নাই, কিন্তু রেয়া মিলে একটা সাপ্লাইজ বলে দেওয়া আছে, তার মানে সাপ্লাইজ সম্পদ, এখানে সাপ্লাইজ মজুদও সম্পদ। শুরুতে ছিল 7,000, সেখান থেকে বছর শেষে এসে উপনীত হলো 2,000, তার মানে মধ্যবর্তীটা খরচে রূপান্তর হয়ে গেল। তার মানে সাপ্লাইজের সাথে একটা সমন্বয় করতে হবে, সেই জন্য সাপ্লাইজের সাথে একটা দাগ দিলাম। এছাড়াও এটা অঙ্ক করার সময় আমি আরও ক্লিয়ার করে বলবো। অনুপার্জিত সেবা এর 5,000 টাকা উপার্জিত হয়েছে, মানে অগ্রিম সেবা আয় থেকে এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, মানে এটা উপার্জন হয়ে যাচ্ছে, আয়ে রূপান্তর হয়ে যাবে, তার মানে অগ্রিম আয় কমে যাবে। সেই জন্য অগ্রিম আয় থেকে, মানে অনুপার্জিত সেবা আয় থেকে বাদ, আর এটা আয়ে রূপান্তর হবে, তাই সেবা আয়ের সাথে গিয়ে যোগ। তাহলে সেবা আয়ের সাথে আরেকটা সমন্বয়। আসবাবপত্রের উপর 5% হারে অবচয় ধরতে হবে, তাহলে আসবাবপত্রের অবচয় আসবাবপত্র থেকে বাদ যাবে, সো আসবাবপত্রের সাথে একটা সমন্বয়। এরপরও সমন্বয় করতে হবে এই 10% প্রদেয় নোটের উপরে সুদ নির্ণয় করতে হবে। যাই হোক, এবার আমাদের কি করতে বলেছে? কতে করতে বলেছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয়, মানে এই বছরের সাপ্লাইজ খরচের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তার মানে ক অংশে আমরা সাপ্লাইজ খরচ নির্ণয় করব। খ অংশে বলেছে সমাপ্ত বছরের নিট আয় বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তার মানে আয় বিবরণীটা তৈরি করতে হবে। গতে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখন কথা হচ্ছে কার্যকরী মূলধনটা কি? কার্যকরী মূলধন হচ্ছে একটা ব্যবসা পরিচালনার জন্য প্রতিনিয়ত যে মূলধনটা প্রদান করতে হয় সেটাকে বলা হয় কার্যকরী মূলধন।
আর কার্যকরী মূলধন নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটাকেই কার্যকরী মূলধন বলা হয়। তার মানে এই অংশে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের অংশটা করব গ অপশনে। তো চলো শুরু করি এবার অঙ্ক সমাধানটা। আমি ফরম্যাটটা করে নিয়েছি, এখন রেওয়া মিল তুলব। দেখো কীভাবে করি। নগদ তহবিল 30,000 টাকা চলতি সম্পদের অংশে, তাই গ অপশনে চলে যাচ্ছি। নগদ তহবিল চলতি সম্পদের আন্ডার লিখব নগদ তহবিল 30,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলামে বসে যাবে 30,000। এরপরে বেতন, বেতন হচ্ছে ব্যয়ের অংশে বসবে, তাই আমরা বিশদায় বিবরণের অংশে লিখে ফেলবো বেতন। বেতনের পরিমাণ কত দেখো তো, বেতন হচ্ছে 12,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলাম। এরপর হচ্ছে আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদে বসবে, সেই অংশটুকু আমরা করছি না, তাহলে আসবে না। উত্তোলন মালিকানা সত্ত্বের অংশ, সেই অংশটুকু আমরা করছি না, এই অঙ্কের পার্ট না। অগ্রিম বীমা চলতি সম্পদ, হ্যাঁ এটা আমরা করছি, তাহলে চলতি সম্পদের আন্ডারে অগ্রিম বীমা, এবং অগ্রিম বীমার সাথে একটা সমন্বয় আছে, যেহেতু সমন্বয় আছে অগ্রিম বীমা হচ্ছে 20,000 টাকা, যেহেতু সমন্বয় আছে তাই টাকাটা ফার্স্ট কলামে লিখব, এবং একটা সমন্বয় আছে সেজন্য এক লাইন লেখার মতো জায়গা রেখে দিলাম। এরপরে দেখো 10% প্রদেয় নোট 15,000 টাকা, এটা হচ্ছে দায়, চলতি দায়ের অংশ। 10% প্রদেয় নোট 15,000 টাকা, কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলাম। এরপরে হচ্ছে সাপ্লাইস, সাপ্লাইস চলতি সম্পদ, তাই চলতি সম্পদের আন্ডারে লিখে ফেলবো। সাপ্লাইসের সাথে একটা সমন্বয় আছে, তাই ফার্স্ট কলামে লিখবো এবং একটা সমন্বয়ের জায়গা রাখবো। এরপর দেখো উপযোগ খরচ, তাহলে এটা হচ্ছে ব্যয়, এবং খ অপশনে আয় বিবরণীতে লিখে ফেলবো উপযোগ খরচ। যেহেতু কোনো সমন্বয় নেই উপযোগ খরচের সাথে, তাই টাকাটা সেকেন্ড কলামে বসে যাবে। 8,000 টাকা উপযোগ খরচ। প্রদেয় হিসাব চলতি দায় 10,000 টাকা, চলতি দায়ের অংশে লিখে ফেলি আমরা প্রদেয় হিসাব। টাকার পরিমাণ হচ্ছে 10,000, এটার সাথে কোনো সমন্বয় নেই, তাই টাকা সেকেন্ড কলামে। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র, এটা আসবাবপত্র থেকে বাদ যাবে, সেই অংশ আমরা করছি না, তাহলে এখানে আসবে না। অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম সেবা আয়, আর আয়ের অগ্রিম হলে দায়, তাহলে অনুপার্জিত সেবা আয় চলতি দায়ের অংশ, এবং একটা সমন্বয় আছে অনুপার্জিত সেবা আয়ের সাথে, তাই ফার্স্ট কলামে লিখতে হবে টাকার পরিমাণ হচ্ছে 20,000, এবং একটা সমন্বয় আছে, একটা সমন্বয় লেখার মতো জায়গা রেখে দিলাম। এরপর হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে ব্যয়, তাহলে ব্যয়ের আন্ডারে চলে যাবে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সাথে কোনো সমন্বয় নেই, তাই বিজ্ঞাপন খরচটা সেকেন্ড কলামে বসবে 21,000। এই অঙ্কে আয় বলতে শুধু একটাই আয় আছে, সেটা হচ্ছে সেবা আয়, তাই সেবা আয়ের টাকাটা যেহেতু সমন্বয় আছে, এবং কোনো আইটেমের আন্ডারে যদি একটা, কোনো হেডলাইনের আন্ডারে যদি কোনো একটা আইটেম হয়, তাহলে সেই আইটেমের সাথে যদি কোনো সমন্বয় থাকে সেকেন্ড কলাম ইউজ করতে হবে। তাহলে 80,000 টাকা আমরা সেকেন্ড কলামে লিখব, এবং এটার সাথে সমন্বয় আছে দুইটা সমন্বয়ের জায়গা রেখে দিলাম। প্রাপ্য হিসাব চলতি সম্পদ 32,000 টাকা, এবং একটা সমন্বয় আছে, চলতি সম্পদের আন্ডারে লিখে ফেলি প্রাপ্য হিসাব। যেহেতু একটা সমন্বয় আছে, তাহলে ফার্স্ট কলামে লিখব টাকার পরিমাণ হচ্ছে 32,000, এবং একটা সমন্বয়ের জায়গা রেখে দেব। এরপর হচ্ছে মূলধন, মূলধনের অংশটা আমরা করছি না, মূলধন মালিকানা সত্ত্বের অংশ, সেটা আমরা করছি না। এবার আমরা সমন্বয়ের কাজগুলো শেষ করব। 1 নম্বর সমন্বয়টা দেখি, সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি টাকা, তার মানে এটা ধারে দিয়েছি, প্রাপ্য হিসাব বাড়বে, আর ধারে দিলেও আমাদের
এটাকে আয় বিবেচনা করতে হবে। তাহলে সেবা আয়ের সাথে একবার যোগ হবে, যোগ ধারে প্রদত্ত সেবা, মানে আমরা ধারে সেবা দিয়েছি, এখনো টাকা পাইনি। কত টাকা? 20,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 1 লক্ষ টাকা। সমন্বয়ের কাজ 2 বার, এটা ধারে দেওয়া হয়েছে, তার মানে টাকাটা আমরা পাবো। আর যখন আমরা কারো কাছ থেকে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, যোগ ধারে প্রদত্ত সেবা 20,000 টাকা। তার মানে মোট প্রাপ্য হিসাব হচ্ছে 52,000। 1 নম্বর সমন্বয়টা আমরা শেষ করে ফেললাম। এবার দেখো 2 নম্বর সমন্বয়টাতে বলা হয়েছে প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে 1,000 টাকা। তো প্রতি মাসে যদি 1,000 টাকা বিমা খরচ অতিক্রান্ত হয় 1 বছর, এটা হচ্ছে 1 বছরের অঙ্ক, তাহলে 1 বছর সমান 12 মাস, 12 মাসে বিমা খরচের পরিমাণ হবে 12,000। অগ্রিম বিমা দেওয়া আছে কত টাকা দেখো? 20,000 টাকা। সেই 20,000 টাকা থেকে তার মানে 12,000 টাকা খরচ হয়ে গেছে। তার মানে এই 12,000 টাকা আমরা অগ্রিম বিমা থেকে বাদ দিয়ে দেখাবো। অগ্রিম বিমা থেকে বাদ বিমা খরচ কত টাকা? 12,000 টাকা। 1 বছরেরটা খরচে রূপান্তর হয়ে গেল। তাহলে এই বছর শেষে আরও 8,000 টাকা অগ্রিম বিমা থাকবে। তো বিমা খরচ আমাকে আবার ব্যয়ে দেখাতে হবে। সমন্বয়ের কাজ 2 বার, সেই জন্য আমরা আবার ব্যয়ে লিখব। এখন বিমা খরচের পরিমাণ, যেহেতু প্রতি মাসে 1,000 আর 1 বছর সমান 12 মাস, আমরা 12 মাসে 12,000 টাকা খরচ দেখালাম। এরপর 3 নম্বর সমন্বয়টা দেখো, সাপ্লাইজ মজুদ রয়েছে 2,000। সাপ্লাইজ মজুদটাও আমাদের জন্য সম্পদ, রেওয়া মিলে যে সাপ্লাইজ দেওয়া আছে সেটাও আমাদের সম্পদ। প্রথমে সম্পদ ছিল 7,000, সেখান থেকে বছর শেষে সাপ্লাইজ মজুদের পরিমাণ দেখাচ্ছে 2,000 টাকা। তার মানে বছরের শেষে সম্পদের পরিমাণ হয়ে গেল 2,000। তার মানে এই দুইটার যে তফাৎ সেটা বুঝে নিতে হবে, খরচের রূপান্তর হয়ে গেছে। তার মানে 7,000 থেকে 5,000 টাকা কমে গিয়ে 2,000 টাকা হয়ে গেছে। যে 5,000 টাকা কমে গেল সেটা সাপ্লাইজ খরচ হয়ে গেছে। তাহলে সাপ্লাইজ খরচ বলে 5,000 বাদ দিব। তার মানে এখানে সমন্বয় করতে হবে 5,000 টাকার। সাপ্লাইজ 7,000 ছিল, ওখান থেকে 5,000 খরচ হয়ে 2,000 টাকার সাপ্লাইজ মজুদ রয়েছে, সেটা আমরা দেখালাম। তার মানে যেহেতু খরচ হয়ে গেল এটাকে আমি আবার ব্যয়ের মধ্যে দেখাতে হবে সাপ্লাইজ খরচ বলে। সাপ্লাইজ খরচ কত টাকা? 5,000 টাকা। এরপর সমন্বয়টা দেখব, অনুপার্জিত সেবা আয়ের 5,000 টাকা উপার্জিত হয়েছে। অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়। তো অগ্রিম আয় হচ্ছে আমাদের জন্য দায়, অগ্রিম আয় এটা হচ্ছে আমাদের জন্য দায়। তো যেটার উপার্জন হয়ে যাবে সেটা, উপার্জনের অংশটা আয়ে রূপান্তর হবে, তার মানে সেটা আয় হয়ে যাবে। তার মানে দায় থেকে আয় এ রূপান্তর হবে, এর ফলে দায়ের পরিমাণ কমে যাবে। তাহলে এটাকে আমরা কি করব, যেহেতু আমাদের দায় কমে যাচ্ছে, এটা যেহেতু আয়ে রূপান্তর হয়ে যাচ্ছে, তাহলে অনুপার্জিত সেবা আয় থেকে আমরা বাদ দিয়ে দিব। কি বলে? উপার্জিত আয় বলে। এই ব্যাপারটা যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ক্ষেত্রে আরও বুঝতে সুবিধা হবে। আমি আবার এক্সাম্পলের মাধ্যমে এটাকে আলোচনা করব। দেখো, অনুপার্জিত সেবা এটা উপার্জিত আয় বলে আমরা এখান থেকে বাদ দিলাম। তাহলে আমার আর অগ্রিম থাকবে 15,000, যেটা আমার আয়ে রূপান্তর হয়ে গেছে। এর কারণে আমার সেবা আয়ের পরিমাণ বেড়ে যাবে, তাই সেবা আয়ের সাথে আমরা যোগ করব। কি লিখতে পারি? অনুপার্জিত সেবা আয় উপার্জন, অনুপার্জিত আয়
উপার্জন, মানে যেটা অগ্রিম ছিল সেটা থেকে আমাদের এখন উপার্জন হয়েছে কত টাকা? 5,000 টাকা। তাহলে মোট সেবা আয়ের পরিমাণ আমাদের 1,05,000 টাকা হয়ে যাবে। 4 নম্বর সমন্বয়টা আমি আরেকটু ব্যাখ্যা করব। ধরো তুমি একজন বাড়িওয়ালা, হ্যাঁ তুমি হচ্ছে বাড়িওয়ালা, তো তুমি ভাড়াটে দিয়ে থেকে টাকাটা পাও, সেটা তোমার জন্য আয়। তো ধরো তুমি তোমার কোনো এক ভাড়াটিয়া থেকে 6 মাসের ভাড়া অ্যাডভান্স নিলা আজকে, তো তাহলে আগামী 6 মাস সে তোমার থেকে সুবিধা পাবে। আগামী 6 মাস ভাড়াটিয়া তোমার জন্য হচ্ছে দায়। এখন সেখান থেকে সে যদি 3 মাস থেকে ফেলে, তার মানে ওই অগ্রিম থেকে 3 মাসটা তোমার আয়ে রূপান্তর হয়ে যাবে। 3 মাসটা কি হয়ে যাবে? আয়ে রূপান্তর হয়ে যাবে। তার মানে তোমার 6 মাসের দায় থেকে এখন 3 মাসের দায় কমে গেল, আরও 3 মাসের দায় থাকবে। তো সেই হিসেবে সেই জন্য আমরা অগ্রিম আয় থেকে যে অংশটুকু উপার্জিত হয়ে গেছে সে তার জন্য আমাদের দায়ের পরিমাণ কমে গেছে, সেজন্য এখান থেকে আমরা বাদ দিয়েছি। আর দায় কমে এটা আয়ে রূপান্তর হয়ে গেল, সেই জন্য আয়ের সাথে আমরা যোগ করেছি। আশা করছি ক্লিয়ার। 5 নম্বর হচ্ছে আসবাবপত্রের উপর 5% হারে অপচয় ধার্য করতে হবে। তো আসবাবপত্রের পরিমাণ কত দেওয়া আছে, আমরা প্রশ্নে দেখেছিলাম আসবাবপত্রের পরিমাণ ছিল 80,000 টাকা। সেই 80,000 টাকার উপর কত পার্সেন্ট অপচয়? 5% অপচয়। তো আসবাবপত্রের অপচয় আসবাবপত্র থেকে বাদ যাবে, সেই অংশ আমরা করছি না, কিন্তু অপচয় তো আমাদের জন্য ব্যয়, সেটা তো আমাদেরকে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আসবাবপত্রের অপচয় বলে ব্যয়টা দেখাতে হবে। কত টাকা অপচয় হবে? আসবাবপত্রের অপচয়ের পরিমাণটা আমরা বের করে নিব। আসবাবপত্রের পরিমাণ 80,000, এটার উপরে কত পার্সেন্ট অপচয় ধরতে বলেছে? 5%। তাহলে 80,000 গুণ 5%, 4,000 টাকা হচ্ছে তাহলে আমাদের অপচয়। আশা করছি ক্লিয়ার। এখানে কিন্তু প্রশ্নে যে পুঞ্জীভূত অপচয় আছে সেটা আসবে না, এটা আসবাবপত্র থেকে জাস্ট বাদ দিয়ে দেখাবো। এটা কিন্তু ব্যয় না, এটা হচ্ছে বিপরীত সম্পদ। এটার কারণে সম্পদের মূল্য কমানো হবে। চলতি বছরের যে অপচয় সেটাই হচ্ছে শুধু এই বছরের আসবাবপত্রের অপচয় ব্যয়। আমাদের সবগুলো কাজ শেষ হওয়ার পরে একটা সমন্বয় থেকে গেছে, যেটা হচ্ছে 10% প্রদেয় নোট। মানে এই প্রদেয় নোটের উপর আমাদেরকে 10% সুদ দিতে হবে। দায়ের উপর সুদ দিতে হয় আর সম্পদের উপর সুদ পাওয়া যায়। তাহলে এখন আমরা প্রদেয় নোটের সুদের সমন্বয়টা করে নেব। তো প্রদেয় নোটের সুদটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, একদিকে ব্যয়, আর এই প্রদেয় নোটের সুদটা এখনও প্রদান করা হয়নি, তার মানে ব্যয়ের বকেয়া। তাহলে প্রথমে আমরা ব্যয় সেটা একটু দেখাই। প্রদেয় নোটের সুদ কি লিখবো আমরা? প্রদেয় নোটের সুদ। প্রদেয় নোটের পরিমাণ ছিল 15,000 টাকা। প্রদেয় নোটের পরিমাণ হচ্ছে, দেখো প্রদেয় নোটের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। এই 15,000 উপরে 10% সুদ ধরতে হবে আমাদের। তার মানে 15,000 ইন্টু 10%। তাহলে এটার সাথে আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই। 15,000 গুণ 10%, 1,500 টাকা হচ্ছে প্রদেয় নোটের সুদ। আর এই টাকা এখনও পরিশোধ করা হয়নি, তার মানে ব্যয়ের বকেয়া। প্রদেয় নোটের সুদ ব্যয়, আর ব্যয়ের যেহেতু বকেয়া তাহলে চলতি দায়। প্রদেয় নোটের বকেয়া সুদ বা বকেয়া সুদ। প্রদেয় নোটের বকেয়া সুদ কত টাকা? 1,500 টাকা। আমাদের সবগুলো কাজ শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে রেজাল্ট বের করব। ক অংশ আমাদের বলেছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ,
মানে সাপ্লাইস খরচের পরিমাণ। তো আমরা সাপ্লাইস খরচ কত টাকা পেয়েছি? 5,000 টাকা পেয়েছি। দেখো ব্যয়ের অংশে সাপ্লাইস খরচ 5,000 টাকা। তো সেটা কীভাবে নির্ণয় করেছি সেটা আমরা একটু কয় অংশে আবার একটু দেখিয়ে দেব। দেখো শুরুতে আমার সাপ্লাইস সম্পদ ছিল 7,000 টাকার। সেই 7,000 থেকে বছরের শেষে সমাপনী মজুদ আছে আমাদের কত টাকা? সমাপনী সাপ্লাইস বা সাপ্লাইস মজুদ, সমাপনী সাপ্লাইস বা সাপ্লাইস মজুদ। সমাপনী সাপ্লাইস মজুদ ছিল আমাদের সমন্বয়ে দেওয়া ছিল 2,000 টাকা। তো 7,000 টাকা থেকে বছরের শেষে আছে 2,000, তার মানে খরচ হয়ে গেছে বাকিটা। 7,000 থেকে বছরের শেষে 2,000 আছে, তার মানে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে সাপ্লাইস খরচ। এটা ক অংশে আমরা এভাবে দেখিয়ে দেব। তাহলে আমাদের ক অংশের সমাধানটা হয়ে গেল, সাপ্লাইস খরচের পরিমাণ। এবার আমরা যোগ বিয়োগ করে রেজাল্টগুলো বের করব। প্রথমে বিশদ আয় বিবরণীটা, বিশদ আয় বিবরণীতে আয়ের অংশটা আমরা যদি যোগ করে দেখি, শুধু একটা আইটেম 1,05,000, তাহলে এটাই হচ্ছে আমাদের মোট আয়। সেখান থেকে বাদ যাবে ব্যয়সমূহ, সবগুলো ব্যয় আমরা যোগ করে মোট ব্যয় কত টাকা সেটা বের করব। তাহলে দেখো ব্যয়গুলো আমরা যোগ করছি একে একে। 12,000 যোগ 8,000 যোগ 21,000 যোগ আবার 12,000 যোগ 5,000 যোগ 4,000 যোগ 1,500 যোগ করলে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 63,500। তার মানে এটা হচ্ছে মোট ব্যয়। 63,500কে আমরা বলবো মোট ব্যয়। আয় থেকে ব্যয়সমূহ বাদ যাবে, তাহলে 63,500, মোট আয় 1,05,000, সে 1,05,000 থেকে 63,500 বাদ যাবে। 1,05,000 মাইনাস 63,500, তাহলে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 41,500। এটা হচ্ছে আমাদের নেট মুনাফা। আর নেট মুনাফা মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ হয়, সে অংশটুকু আমরা করছি না। খ অপশনের যোগ বিয়োগটাও শেষ। এবার গ অপশনে আমাদের করতে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমরা বলেছিলাম কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদের যোগফল থেকে চলতি দায় বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কার্যকরী মূলধন। এখন আমি প্রথমে চলতি সম্পদের যোগফলটা একটু নির্ণয় করে নিই। চলতি সম্পদে কী কী আছে দেখো। নগদ তহবিল 30,000 যোগ 8,000 যোগ 2,000 যোগ 52,000, তাহলে মোট চলতি সম্পদ হচ্ছে 92,000। এটার নাম দিব মোট চলতি সম্পদ। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে। এখন আমরা মোট চলতি দায়ের অংশটা বের করব। মোট চলতি দায়ের পরিমাণ কত দেখো। 15,000 যোগ 10,000 যোগ 15,000 যোগ 1,500, তাহলে মোট চলতি দায়ের পরিমাণ হচ্ছে 41,500। আর কার্যকরী মূলধন নির্ণয় করতে হয় কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে। তার মানে 92,000 থেকে 41,500 আমরা বাদ দিব। 92,000 মাইনাস 41,500, তাহলে আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ 50,500 নির্ণয় হয়ে গেল। কার্যকরী মূলধনের পরিমাণ, কার্যকরী মূলধনকে চলতি মূলধনও বলা হয়। কার্যকরী বা চলতি মূলধন। তো ভিউয়ার্স, আশা করছি ঢাকা বোর্ড 2019-এর অঙ্কটা সমাধান বুঝতে পেরেছ। অ্যান্সারটা হবে কার্যকরী মূলধন ঘয়ের 50,500, ক্ষয়ে নিট মুনাফার পরিমাণ হচ্ছে 41,500, কয়ে
সাপ্লাস খরচের পরিমাণ 5,000। তো এই অঙ্কটা তোমরা আবার, তোমাদের কাছে নিশ্চয়ই বোর্ড কোশ্চেন আছে, আবার দেখে নিজে অনুশীলন করবে, এতে করে তোমাদের অঙ্কগুলো খুব ভালোভাবে রপ্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ।